Okay, ma'am. আচ্ছা, just a second. ওকে, এখন কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি, বাট অত মানে ভয়েসটা জোরে শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে না, অনেক আস্তে কথা। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু চেক করে দেখি কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা এখন আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে। না, আমি ওই মাইক্রোফোনটা আবার মানে রিস্টার্ট করেছি, সো এখন প্রবাবলি তাহলে কাজ করতেছে। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডিউ টাইম কিন্তু মানে আজকে দুপুর 12টায় কিন্তু লিংকটা বন্ধ হয়ে যাবে। সবাই কি সাবমিট করেছো? ম্যাম কালকে রাতে সাবমিট করতে গিয়েছিলাম, ইলেমএস ম্যাম রাতে বেলা ঝামেলা করে ম্যাম, এই জন্য আমি আপনাকে মেইল করে দিয়েছিলাম ম্যাম। না, আবার এলএমএস এ সাবমিট করে দাও। আজকে দুপুর 12টা পর্যন্ত লিংকটা ওপেন থাকবে, এলএমএস এ সাবমিট করে দাও। আমি এলএমএস থেকে সবারটা ডাউনলোড করে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাসটা স্টার্ট করি। তো তোমাদের আমি লাস্ট ক্লাসে লোকাল সার্চ অ্যালগরিদম কন্টিনিউ করছিলাম। তো লোকাল সার্চ অ্যালগরিদমে আমরা হিল ক্লাইম্বিং সার্চটা দেখেছিলাম। দ্যাট ইজ ইন দ্য লাস্ট ক্লাস উই লুকড অ্যাট হিল ক্লাইম্বিং সার্চ, হাউ ইট ওয়ার্কস।
we looked at the pseudocode, we looked at the advantages and disadvantages, and then we looked at a real life practical example of hill climbing search. আমরা 8 queens প্রবলেমটা কিভাবে হিল ক্লাইম্বিং দিয়ে সলভ করা যায় সেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এবং সেটা সলভ করতে গিয়ে আমরা দেখেছিলাম যে 8 queens প্রবলেম যদি আমরা হিল ক্লাইম্বিং দিয়ে সলভ করার চেষ্টা করি তাহলে এটা খুবই কুইকলি সলিউশন দেয় যখন এটা সলিউশন দেয়, বাট যখন এটা মানে সলিউশন দিতে পারে না তখন আসলে দেখা যাচ্ছে কোনো একটা লোকাল মিনিমাতে স্টাক হয়ে যাচ্ছে এবং সেখান থেকে এটা রিটার্ন করে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম উইথ ইউজিং হিল ক্লাইম্বিং সার্চ টু সলভ দ্য 8 queens প্রবলেম। তো ওই দিন আমরা 8 queens প্রবলেম সলভ করতে গিয়ে যে ইস্যুগুলো ফেস করলাম সেই ইস্যুগুলো নিয়ে আজকে একবার একটু রিভিউ করতেছি। তারপরে আমরা আজকে প্রথমে হিল ক্লাইম্বিং সার্চের কিছু ভ্যারিয়েশন দেখবো, যে ভ্যারিয়েশন গুলো ইউজ করলে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করে ফেলতে পারি। Then we are going to see the next set of algorithms that we have to cover from local search category. So প্রথমে ওখান থেকে শুরু করতেছি, লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম that is the 8 queens problem, সেখান থেকে আজকে স্টার্ট করতেছি। So let me share the whiteboard first. Okay, so in the last class we solved 8 queens problem. So আমি ফিগারটা আরেকবার শেয়ার করতেছি। So this is the problem that we solved in the last class. এবং এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা বেশ কিছু ইস্যু ফেস করেছি। So let's discuss what we did in the last class. So this is the 8 queens problem. That is, the problem description was that we have to place 8 queens on an 8x8 chessboard in such a way that no queen can attack each other. অর্থাৎ আমাদের 8টা কুইন একটা 8x8 চেসবোর্ডে এমন ভাবে প্লেস করতে হবে যেন কোনো কুইন একে অপরকে অ্যাটাক করতে না পারে। তো এটা করার জন্য আমরা প্রথমে স্টেট হিসেবে কনসিডার করেছিলাম যে the 8 queens are already placed on the 8x8 chessboard, but there is only one queen per column. তার মানে আমরা 8টা কুইন এমন ভাবে প্লেস করেছি 8x8 চেসবোর্ডে যেন পার কলামে শুধুমাত্র একটা করে কুইন থাকে, and that is the definition of a state of the problem. এবং আমরা অ্যাকশন হিসেবে কনসিডার করেছিলাম যে যে কোনো একটা কুইনকে তার কলামে আমি অন্য কোনো একটা ডিফারেন্ট পজিশনে প্লেস করব। দ্যাট ওয়াজ কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাকশন। এবং আমরা এই প্রবলেমটা হিল ক্লাইম্বিং দিয়ে সলভ করতে গিয়ে দেখলাম যে আমরা হিউরিস্টিক হিসেবে ইউজ করলাম নাম্বার অফ পেয়ার অফ অ্যাটাকিং কুইন্স, এবং হিল ক্লাইম্বিং এর যে রুল এক্স্যাক্টলি সেই রুল ফলো করেই আমরা এই প্রবলেমটা সলভ করলাম। কিন্তু সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা লোকাল মিনিমাতে আটকা পড়ে যাচ্ছে এবং লোকাল মিনিমাটাই রিটার্ন হয়ে যাচ্ছে। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, if we start from this start state, এই যে লেফট সাইডের যে স্টেটটা, এই স্টার্ট স্টেটটা থেকে যদি আমরা শুরু করি হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা, তাহলে after only 5 iterations we come to the state on the right side of the figure. তো মাত্র 5টা ইটারেশন পরে আমরা রাইট সাইডের ফিগারের এই স্টেটটাতে চলে আসি। On the left side, the value of the heuristic function, that is h, equal to 17, and on the right side the value of the heuristic function h equal to 1. So মাত্র 5টা ইটারেশন পরে আমরা h equal to 17 থেকে h equal to 1 এ চলে আসতেছি। সো আমাদের হয়তো মনে হতে পারে this is a very good performance, but the problem is the state on the right side is actually a local minima. তার মানে এখানে আমরা h equal to 1 এ আসতেছি ঠিকই, কিন্তু এর পরের ইটারেশনে কিন্তু আর h equal to 0 পাওয়া যাচ্ছে না। It doesn't get better anymore. This is the best hill climbing can give us. So that's why this one is returned as a solution. এবং আমরা ডিসকাস করেছিলাম যে সিমুলেশন করে দেখা গিয়েছে যে 14% কেসে অনলি কোনো একটা র্যান্ডম স্ট্যাটিস্টিক থেকে স্টার্ট করে আমি যদি হিল ক্লাইম্বিং সার্চ রান করি, অনলি 14% কেসে এটা সলিউশন রিচ করতে পারছে। তার মানে এমন একটা স্টেট রিচ করতে পারছে যেখানে h এর ভ্যালু 0, বাট বাকি 86% ক্ষেত্রেই কিন্তু এটা কোনো একটা লোকাল মিনিমাতে আটকে যাচ্ছে এবং সেই লোকাল মিনিমাটাই সলিউশন হিসেবে সে রিটার্ন করে দিচ্ছে। অর্থাৎ আমরা যে সলিউশনটা চাচ্ছি সেই সলিউশনটা সে প্রোভাইড করতে পারছে না।
তো 14% is not a very good statistics. তো দেখা যায় যে আমরা যদি সাইডওয়েজ মুভ অ্যালাউ করি, তার মানে আমরা যদি ইকুয়াল স্টেটগুলোকে সুযোগ দেই, সেক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়। অর্থাৎ হিল ক্লাইম্বিং এর বেসিক ভার্সনে ইকুয়াল স্টেটগুলোকে সুযোগ দেওয়া হয় না, বাট আমরা যদি চিন্তা করি যে যদি বেটার স্টেট না পাওয়া যায় বা বেটার চাইল্ড না পাওয়া যায়, তাহলে কোনো একটা ইকুয়াল চাইল্ড পাওয়া গেলে আমরা সেটাকেও সুযোগ দিব। অর্থাৎ মাই পয়েন্ট ইজ h=1 থেকে আমি যদি চাইল্ড হিসাবে আরেকটা কোনো h=1 পাই, সেটাকে আমি নেক্সট ক্যান্ডিডেট হিসাবে চুজ করব, কারণ হিউরিস্টিক ভ্যালু সেম হলেও কনফিগারেশন তো ডিফারেন্ট। তো এটা যদি আমি অ্যালাউ করি, তাহলে ফর দিস প্রবলেম দেখা যায় যে 14% থেকে বেড়ে এই রেশিওটা হয়ে যাচ্ছে 94%। অর্থাৎ শুধুমাত্র ইকুয়াল স্টেটগুলোকে সুযোগ দেওয়ার কারণেই 94% কেসে হিল ক্লাইম্বিং সার্চ কিন্তু সাকসেসফুল হচ্ছে টু ফাইন্ড দ্য স্টেট ওয়্যার নো কুইন ক্যান অ্যাটাক ইচ আদার। রিমেম্বার দ্যাট এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু আমি শুধুমাত্র এই প্রবলেমটার কনটেক্সটে বলতেছি। অন্য একটা প্রবলেমের ক্ষেত্রে হয়তো অন্যরকম স্ট্যাটিস্টিক্স হতে পারে, কোনো প্রবলেমে হয়তো বা ইকুয়াল স্টেটকে সুযোগ দিয়ে কোনো বেনিফিট নাও হতে পারে। সো আই এম অনলি টকিং অ্যাবাউট দিস প্রবলেম। এই প্রবলেমটাতে যেহেতু হিউরিস্টিক ভ্যালু সেম হলেও বোর্ডের কনফিগারেশন ডিফারেন্ট হলে, মানে পাথটা ডিফারেন্ট হয়ে যায়, এই কারণে এই প্রবলেমটার ক্ষেত্রে দেখা যায় আমি যদি ইকুয়াল স্টেটগুলোকে সুযোগ দেই, তাহলে কিন্তু আমার সাকসেস রেটটা অনেক বেড়ে যাচ্ছে। সেটা 94% চলে যাচ্ছে, বাট 94% গেলেও এটা কিন্তু 100% যাচ্ছে না। তার মানে স্টিল 6% কেসে কিন্তু হিল ক্লাইম্বিং ফেল করতেছে টু রিটার্ন দ্য ইন্টেন্ডেড সলিউশন। বাট এখানে বেনিফিটটা কি, অ্যাডভান্টেজটা কি, আমরা কেন করলাম? অ্যাডভান্টেজ হচ্ছে এই প্রবলেমটা তুমি সিস্টেমেটিক সার্চ দিয়ে সলভ করতেই পারবা না, ইম্পসিবল। তার কারণ হচ্ছে ইটস আ 17 মিলিয়ন স্টেট স্পেস। আমরা স্টেট স্পেসের সাইজটা লাস্ট ক্লাসে দেখেছিলাম 8⁸, which is almost equal to 17 মিলিয়ন। তো 17 মিলিয়ন স্টেটের একটা স্টেট স্পেসের মধ্যে থেকে মাত্র এখানে গোল স্টেটের সংখ্যা সম্ভবত 8 or 10 সামথিং লাইক দ্যাট। তো এই অল্প গুটি কয়েক গোল স্টেটের মধ্যে থেকে একটা ফাইন্ড আউট করা ইউজিং সিস্টেমেটিক সার্চ, তার মানে সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা পাথ, প্রত্যেকটা স্টেট কনসিডার করে করে প্রত্যেকটাকে মেমোরিতে রেখে প্রত্যেকটাকে ভিজিট করে এইভাবে ফাইন্ড আউট করা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনফিজিবল। এটা একদমই ইনফিজিবল। সিস্টেমেটিক সার্চ দিয়ে এত বড় স্টেট স্পেসকে হ্যান্ডেল করা আসলে পসিবল না। এটা একটা বেনিফিট যে আমি লোকাল সার্চ দিয়ে এত বিশাল স্টেট স্পেস থেকে সলিউশন ফাইন্ড আউট করতে পারতেছি, যদিও সবসময় পারতেছি না, বাট আই ক্যান ডু ইট। আচ্ছা, আরেকটা বেনিফিট হচ্ছে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। তুমি অন অ্যাভারেজ মাত্র 7টা স্টেপে দেখা যায় যে 7-8টা স্টেপে দেখা যায় যে সলিউশনটা রিচ করে যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারতেছো, এখানে তোমরা দেখতেছো যে h=17 থেকে মাত্র 5 ইটারেশনস পরেই কিন্তু h=1 এ চলে আসতেছে। সো যদি h=0 তে যায় আর হয়তো একটা ইটারেশন লাগবে। সো যখন এটা সাকসেসফুল হচ্ছে 6-7টা স্টেপেই কিন্তু সে সলিউশন দিয়ে দিচ্ছে, which doesn't take any time at all. So it's very fast. অ্যালগরিদমের এক্সিকিউশনটা খুবই ফাস্ট। দ্যাট ইজ অ্যানাদার বেনিফিট। সো আমাদের বেনিফিটই বেশি দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে। কিন্তু এই যে একটা প্রবলেম রয়ে গেছে, যেটা হচ্ছে 94% কেসে সাকসেসফুল হচ্ছে, বাকি 6% কেসে হচ্ছে না। তো এটা তো এই প্রবলেমটার কনটেক্সটে বললাম। যে প্রবলেমকেই আমরা হিল ক্লাইম্বিং দিয়ে সলভ করতে যাই না কেন, এরকম কিছু ইস্যু কিন্তু থাকবেই। দেখা যাবে যে for a certain percentage of simulations we will be successful and for the other half we are not going to be successful. তো এই রেশিওটা প্রবলেম ভেদে ডিফারেন্ট হতে পারে, বাট কিছু প্রবলেম কিন্তু থাকবেই, বা কিছু সিমুলেশন থাকবেই, কিছু রান থাকবেই যেখানে আমাদের অ্যালগরিদমটা সাকসেসফুল হবে না। এই জিনিসটা সলভ করার জন্য, বা এই যে সাকসেস রেটটা কম বা সবসময় সাকসেসফুল হয় না, এটা সলভ করার জন্য হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের কিছু ভ্যারিয়েশনস ইউজ করা হয়। অর্থাৎ আমরা যে ভার্সনটা দেখলাম সেই ভার্সনটার নাম হচ্ছে গ্রিডি হিল ক্লাইম্বিং সার্চ। আমি লাস্ট ক্লাসেই বলেছিলাম the version that we just looked at is known as greedy hill climbing search. But এছাড়াও হিল ক্লাইম্বিং এর কিছু ভ্যারিয়েশনস আছে, যে ভ্যারিয়েশনস গুলো ইউজ করলে দেখা যায় যে অ্যালগরিদমটা অনেক প্রবলেমের ক্ষেত্রে বেটার রেজাল্ট প্রোভাইড করতেছে। সো লেটস লুক at the variations of hill climbing first today. Then we are going to look at the next search algorithm. So, variations of hill climbing. So for today we are going to look at the variations of hill climbing search first. After that we will go on to the next algorithm, which is known as the simulated annealing algorithm. So প্রথম যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে
আমরা তিনটা ভ্যারিয়েশন দেখবো। The first one is known as a stochastic hill climbing. তো আমরা যে ভার্সনটা দেখেছি লাস্ট ক্লাসে সেটার নাম হচ্ছে গ্রিডি হিল ক্লাইম্বিং। তো আমরা প্রথম যে ভ্যারিয়েশনটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে স্টকাস্টিক হিল ক্লাইম্বিং। তো স্টকাস্টিক হিল ক্লাইম্বিং এর আইডিয়াটা হচ্ছে এরকম যে we are not going to look for only the best child. That is the strategy. In case of greedy hill climbing algorithm, we find the best child first and then we compare the best child with the parent. So in case of stochastic hill climbing, the idea is that we are not going to look for only the best child. We are going to give chance to the better children as well. So let me give you an example how stochastic hill climbing works. Let me show you. So for this problem, let's say for this problem, we are trying to implement stochastic hill climbing instead of greedy hill climbing search. So when we implemented greedy hill climbing, what we did was that we looked for the best child. That is, if you remember, for this state, that is for the starter state, the heuristic function value was 8 equal to 17, and we generated all 56 children and we calculated the heuristic function values for all 56 children, and the values are written in this figure, and we found out that 12 is the best. 12 is the least, that means 12 is the best. So we chose one of the children which has heuristic value 12. That was the strategy of greedy hill climbing search. But if we are implementing stochastic hill climbing search, it's not only 12. If you look at the figure carefully, you can see that the heuristic value for this state is 17. So we have got some states with heuristic value 16. This one has 16, this one has 16, which is better than 17. We also have some states with 15. We have got some states with 14, we have got 13, and we have also got 12. So all of these states are actually better than the current state. Only the states with heuristic value 18 are worse. 18 are worse and 17 are equal. But other than that, 16, 15, 14, 13, 12, all these states are actually better than the current state. So the strategy used in stochastic hill climbing is that we are not only going to choose the best child, we are going to give chance to the other better children as well to get some variation in the run of the algorithm. So we are going to choose among the better children randomly. তার মানে এখানে যে বেটার চাইল্ড গুলো আছে অর্থাৎ 12, 13, 14, 15, 16 এদের সবার মধ্যে থেকে আমি র্যান্ডমলি কোনো একটা স্টেটকে নেক্সট ক্যান্ডিডেট হিসাবে চুজ করব। এবং যখন আমি র্যান্ডমলি চুজ করব তখন ডেফিনেটলি যে স্টেটটা যত ভালো তার চোজেন হওয়ার প্রবাবিলিটিটা তত হাই হবে। সো অনেক ইটারেশনেই দেখা যাবে যে আলটিমেটলি আমি বেস্ট স্টেটটাকেই চুজ করতেছি যেহেতু সেটার প্রবাবিলিটিটা হাইয়েস্ট। আমার মনে হয় আমার কথাটা সবাই বুঝতে পারছো। সো যে স্টেটটার হিউরিস্টিক ভ্যালু 12 তার চোজেন হওয়ার প্রবাবিলিটি স্টিল কিন্তু বেশি হবে, বাট বেশি হলেও আমরা সবসময় ওটাকে চুজ করব এমন না। আমরা মাঝে মাঝে 13, 14, 15, 16 এগুলো থেকেও চুজ করতে পারি। অর্থাৎ কিছু কিছু ইটারেশনে দেখা যাবে আমি একদম বেস্ট চাইল্ডটাকে চুজ না করে আমি হয়তো একটু মানে বেস্ট চাইল্ডের চাইতে একটু খারাপ বাট কারেন্ট স্টেটে যেতে বেটার এরকম কোন একটা স্টেটকে আমি সুযোগ দিচ্ছি। এটা করলে যেটা হবে আমার রানে কিন্তু ভ্যারিয়েশন বেড়ে যাবে। যেমন তুমি যদি গ্রিডি হিল ক্লাইম্বিং ইমপ্লিমেন্ট করো দেখা যাবে যে তুমি যতবারই এক্সিকিউট করো না কেন তোমার কোডটা রেজাল্ট কিন্তু সিমিলারই হবে, কারণ প্রতিবার তুমি সেম স্টেটকেই চুজ করতেছো। কিন্তু তুমি যদি স্টকাস্টিক হিল ক্লাইম্বিং ইমপ্লিমেন্ট করো তাহলে তুমি যদি বারবার রান করো কোডটা একবার কিন্তু তোমার এক পাথ দিয়ে দেখা যাবে সলিউশন সার্চ করবে, কারণ কখনো তুমি 12 কে চুজ করতেছো, কখনো তুমি 14 কে চুজ করতেছো, এর পরের রানে তুমি হয়তো 16 কে চুজ করতেছো। তো যেহেতু ভ্যারিয়েশন বেড়ে যাচ্ছে সো তোমার রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটিটাও কিন্তু বেড়ে যাবে। এবং এটা দেখা যায় যে সবসময় বেস্টকে নিলে গ্রিডি স্ট্র্যাটেজি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভালো কাজ করে না। যেহেতু গ্রিডি ভালো কাজ করে না তো দেখা যায় যে আমি যদি স্টকাস্টিক হিল ক্লাইম্বিং ইউজ করি, আমি যদি একটু ভ্যারিয়েশনটা বাড়িয়ে দেই তাহলে দেখা যায় যে অ্যালগরিদমটা বেটার পারফর্ম করতেছে ফর মেনি প্রবলেমস। তো স্টকাস্টিক হিল ক্লাইম্বিং এর স্ট্র্যাটেজিটা হচ্ছে চুজ among the better children with probability depending on goodness of solution.
তোমার কোন স্টেটটা কত ভালো তার উপর ডিপেন্ড করে তুমি চুজ করবা বেটার চিলড্রেনদের মধ্যে। আচ্ছা, এখন with probability depending on goodness of solution, ওকে, তো এটা আমরা করব এবং এটা করলে যেটা হবে যে ইট পারফর্মস ওয়েল ফর এনি প্রবলেমস। অনেক প্রবলেমের ক্ষেত্রেই এটা কিন্তু বেটার পারফর্ম করে। সো আমরা যেটা করতে পারি, আমরা গ্রিডি হিল ক্লাইম্বিং সবসময় ইমপ্লিমেন্ট না করে আমরা মাঝে মাঝে এই ধরনের ভ্যারিয়েশনগুলো ট্রাই করে দেখতে পারি। অনেক প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় এই ভ্যারিয়েশনগুলো বেটার কাজ করে। সো স্টকাস্টিক হিল ক্লাইম্বিংটা সবাইকে বুঝতে পেরেছি? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? আচ্ছা, আমি আশা করি সবাই বুঝতে পেরেছি। if that is the case, then let's move on to the next variation. আমি তোমাদের সাথে যে ভ্যারিয়েশন গুলো ডিসকাস করতেছি, এই ভ্যারিয়েশন গুলো সবই কিন্তু তোমাদের বইতে, টেক্সট বুকে খুব ডিটেইলে ডিসকাস করা আছে। সো কারো যদি এখানে বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা টেক্সট বুকটা কিন্তু দেখতে পারো। টেক্সট বুকে এগুলো অনেক ডিটেইলে ডিসকাস করা আছে এবং তোমরা যখন এক্সামে আনসার করবা, লেটস সে আমি তোমাদেরকে বললাম যে স্টকাস্টিক হিল ক্লাইম্বিং কি, সেটা লিখো। তো তোমরা কিন্তু ক্লিয়ারলি লিখতে হবে কিন্তু, তাই না? ফুল সেন্টেন্স লিখতে হবে এবং ফুল এক্সপ্লেইন করে লিখতে হবে যে স্টকাস্টিক হিল ক্লাইম্বিং কিভাবে কাজ করে। অনেকে এক্সামে আনসার করার সময় যেটা করে 2-3 ওয়ার্ডে একটা আনসার দিয়ে দেয়, বাট সেভাবে হবে না। We have to always write properly. Okay, so the next variation is known as first choice hill climbing. First choice hill climbing, sir. আচ্ছা, এখন first choice hill climbing তে ইউজ করা হয় when the branching factor is very high. অর্থাৎ এই ভার্সনটা ইউজ করা হয় যখন আমাদের প্রবলেমের ব্রাঞ্চিং ফ্যাক্টরটা অনেক হাই। ব্রাঞ্চিং ফ্যাক্টর কি, সেটা কি কারো মনে আছে? আমরা কিন্তু অ্যালগরিদমের প্রপার্টি অ্যানালাইসিসের সময় ব্রাঞ্চিং ফ্যাক্টর শব্দটা শুনেছি। হোয়াট ইজ ব্রাঞ্চিং ফ্যাক্টর, কি বলতে পারো? ব্রাঞ্চিং ফ্যাক্টর কি? ব্রাঞ্চিং ফ্যাক্টর বি, এটা আমরা ইউজ করেছি সার্চ অ্যালগরিদমগুলোর প্রপার্টি অ্যানালাইসিসের সময়। সো হোয়াট ইজ ব্রাঞ্চিং ফ্যাক্টর? ম্যাম, অন এভারেজ কয়টা করে চাইল্ড থাকে একটা রুটের? এক্স্যাক্টলি কোন একটা নোডের অন এভারেজ কয়টা করে চাইল্ড থাকতে পারে, দ্যাট টার্ম অর দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ব্রাঞ্চিং ফ্যাক্টর। আমরা কিন্তু ডিএফএস বিএফএস এর কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের সময় বি যেটা আমরা ইউজ করেছি, যে একটা নোডের কয়টা চাইল্ড থাকতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ব্রাঞ্চিং ফ্যাক্টর। সো আমরা ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং ইউজ করব যখন ব্রাঞ্চিং ফ্যাক্টর অনেক হাই। তার মানে হচ্ছে কোনো একটা নোডের চাইল্ডের সংখ্যা অনেক বেশি। সাপোজ যদি দেখা যায় যে তুমি যে প্রবলেমটা সলভ করতেছো সেই প্রবলেমে কোনো একটা নোডের অন এভারেজ লেটস সে 1000 চাইল্ড থাকে বা 10000 চাইল্ড থাকে। যেমন আমরা যখন 8 কুইন্স প্রবলেমটা সলভ করলাম, আমাদের কিন্তু 56 চিলড্রেন ছিল এবং 56 চিলড্রেনের হিউরিস্টিক ক্যালকুলেট করে আমাদেরকে কিন্তু কম্পেয়ার করে বের করতে হয়েছে কোনটা সবচেয়ে ভালো। 56 ইজ আ ম্যানেজেবল নাম্বার, যদিও হিউরিস্টিক ক্যালকুলেট করতে ডেফিনেটলি সময় লাগে, কম্পেয়ার করতেও সময় লাগে, স্টিল ইটস আ ম্যানেজেবল নাম্বার। এখন যদি দেখা যায় প্রত্যেকটা নোডের চাইল্ডের সংখ্যাই ইন দ্য থাউজেন্ডস, তখন কিন্তু এটা একটু প্রবলেমেটিক হয়ে যায় যে এতগুলা চাইল্ডের, মানে একটা নোডের চাইল্ডই যদি 1000টা থাকে, তাদের প্রত্যেকের হিউরিস্টিক ক্যালকুলেট করে আবার তাদের সবার মধ্যে কম্পেয়ার করে বেস্টটা খুঁজে বের করা, এটা কিন্তু তখন দেখা যায় প্রবলেমেটিক হয়ে যায়। এটাই ইন ইটসেলফ দেখা যায় এটা ইনফিজিবল হয়ে যায়। তো এই কারণে যখন দেখা যায় যে ব্রাঞ্চিং ফ্যাক্টরটা অনেক হাই, তখন আমরা ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং ভ্যারিয়েশনটা ইউজ করতে পারি। তো ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এ যেটা করা হয় সেটা হলো সবগুলো চাইল্ডকে একবারে জেনারেট করা হয় না এবং সবগুলো চাইল্ডের হিউরিস্টিক ভ্যালুও একবারে ক্যালকুলেট করা হয় না, ওয়ান বাই ওয়ান করা হয়। অর্থাৎ আমি প্রথমে প্যারেন্টের একটা চাইল্ড জেনারেট করব, জেনারেট করে আমি প্যারেন্টের সাথে কম্পেয়ার করে দেখবো whether it's better or worse। তো যদি এটা বেটার হয় আমি ইমিডিয়েটলি এটাকে চুজ করে সামনের দিকে চলে যাব, বাকি চাইল্ডগুলোর দিকে আমি আর তাকাবো না। আর যদি এটা ওয়ার্স হয়, দেখা যায় যে চাইল্ডটা আমি জেনারেট করলাম সেটার হিউরিস্টিক ভ্যালু প্যারেন্টের চাইতে খারাপ, তাহলে আমি সেকেন্ড আরেকটা চাইল্ড জেনারেট করব এবং চেক করে দেখবো যে প্যারেন্টের চাইতে ভালো কিনা। অর্থাৎ দ্য স্ট্র্যাটেজি ইজ I will generate the children one by one until I get a child which is better than the parent. When I get a child which is better than the parent, I will immediately choose that as the next candidate and move on to the next step. যেমন আমি যদি তোমাদেরকে 8 কুইন্স এর ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে শো করি যে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং কিভাবে কাজ করবে,
এটার ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং ইমপ্লিমেন্ট করি তাহলে স্ট্র্যাটেজিটা হবে এরকম, দেখো আমাদের তো এই নোডের কারেন্ট নোডের হিউরিস্টিক ভ্যালু তো 17। তো আমি যেটা করব, এখানে যেরকম 56টা চাইল্ডের সবার হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেট করে ফেলা হয়েছে, এই কাজটা আমি করব না, আমি একটা একটা করে করব। সো প্রথমেই আমি সবার ভ্যালু ক্যালকুলেট করব না, আমি যেটা করব প্রথমে একটা চাইল্ড জেনারেট করব। লেটস সে আমি এটা জেনারেট করলাম, লেটস সে আমি এই চাইল্ডটা জেনারেট করলাম। তো এটার হিউরিস্টিক ভ্যালু তো 18, তো আমার কারেন্ট নোডের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 17। তো এই চাইল্ডটা আমি পাবো কিভাবে? আমি যদি এই যে ফার্স্ট কলামের যে কুইনটা আছে, এই কুইনটাকে আমি যদি মুভ করে এই পজিশনে নিয়ে যাই তাহলেই কিন্তু এই চাইল্ডটা জেনারেট হচ্ছে। তো আমার কারেন্ট স্টেটের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 17। তো আমি যদি এই কুইনটাকে ওই পজিশনে মুভ করি তাহলে আমি যে চাইল্ডটা পাচ্ছি তার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 18। সো দ্যাট ইজ নট বেটার, তাই না? 17 এর চাইতে তো 18 বেটার নয়। 17 এর চাইতে বেটার হচ্ছে 16, 15, 14, 13, সামথিং লোয়ার দ্যান 17। 18 is not better. তো তার মানে আমি বেটার চাইল্ড পেলাম না। এখন আমি যেটা করব, আমি আরেকটা চাইল্ড জেনারেট করব। সো লেটস সে এই কুইনটাকে আমি এখন সরিয়ে তারপরের পজিশনে প্লেস করলাম, এখানে প্লেস করলাম। সো আই এম জেনারেটিং দিস চাইল্ড। সো প্রথমে আমি যে চাইল্ডটা জেনারেট করলাম তার ভ্যালু ছিল 18, which is worse than the current state. এখন আমি যে চাইল্ডটা জেনারেট করলাম তার ভ্যালু হচ্ছে 14, which is better than the current state. বেটার স্টেট পাওয়া মাত্রই আমি ইমিডিয়েটলি সেটাকে সিলেক্ট করে ফেলবো, অর্থাৎ এই চাইল্ডটাকে আমি ইমিডিয়েটলি চুজ করে ফেলবো এবং চুজ করে আমি তার পরবর্তী স্টেপে চলে যাব, অর্থাৎ এ চাইল্ড জেনারেট করা শুরু করব টু সি whether I can find a better one. So that is the strategy used in first choice hill climbing search, যে আমি চিলড্রেন গুলো জেনারেট করব ওয়ান বাই ওয়ান, একটা একটা করে জেনারেট করব যতক্ষণ পর্যন্ত প্যারেন্টের চাইতে বেটার চাইল্ড না পাচ্ছি। প্যারেন্টের চাইতে বেটার চাইল্ড পাওয়া মাত্রই ওটাকে আমি নেক্সট ক্যান্ডিডেট হিসেবে চুজ করে ফেলবো এবং এর পরের স্টেপে চলে যাব। এবং এটা করা হচ্ছে শুধুমাত্র যখন ওই প্রবলেমগুলোর ক্ষেত্রে যেগুলোর ব্রাঞ্চিং ফ্যাক্টর খুব হাই, যাতে করে আমাকে এতগুলা চাইল্ডের মধ্যে কম্পেয়ার না করা লাগে, আমি যাতে কুইকলি সামনের দিকে যেতে পারি। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। ওকে, সো হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? দ্য স্ট্র্যাটেজি ইজ generate children one by one and choose the first better child. একটা করে চাইল্ড জেনারেট করব এবং প্রথম যে বেটার চাইল্ডটা পাবো সেটাকে চুজ করে ফেলবো, এর পরবর্তী চাইল্ডগুলোকে আর জেনারেট করব না। So this is known as the first choice hill climbing search. Any question? সবাই বুঝতে পেরেছে এটা কিভাবে কাজ করতেছে? Okay, so let's come to the last variation then. The last and third variation of hill climbing search is known as random restart hill climbing. 3 নম্বর যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে random restart hill climbing, এবং this is the only version which actually gives us the optimal solution always. এটা হচ্ছে হিল ক্লাইম্বিং এর একমাত্র ভার্সন যেটা আমাদেরকে সবসময়ই অপটিমাল সলিউশন দিবে। কিভাবে দিবে দেখো, র্যান্ডম রিস্টার্ট নামটা থেকেই কিন্তু আইডিয়া করা যাচ্ছে যে আমরা এখানে কি মিন করতেছি। এখানে মিন করা হচ্ছে যে লেটস সে আমি হিল ক্লাইম্বিং অ্যালগরিদম রান করলাম এবং অ্যালগরিদমটা সাকসেসফুল হলো না, তার মানে এটা অপটিমাল সলিউশনটা দিতে পারলো না। If that is the case, we are going to restart the algorithm again from a different start state. অর্থাৎ যদি দেখা যায় একবার রান করে অ্যালগরিদমটা ফেল করে, সলিউশন দিতে না পারে, তাহলে আমরা অ্যালগরিদমটাকে আবার রিস্টার্ট করব ফ্রম আ ডিফারেন্ট র্যান্ডমলি জেনারেটেড স্টার্ট স্টেট, এবং এই রিস্টার্টের কাজটা আমরা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সলিউশন রিচ না করতেছি। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং সার্চ। তো এটা কিভাবে কাজ করে দেখো, আমি একটু এক্সপ্লেইন করতেছি। সো লেটস সে আমাদের এই যে হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রেই, মানে কুইন্স এর ক্ষেত্রেই, যে আমরা তো দেখলামই যে এই রানটা কিন্তু ফেল করেছিল, দিস রান ফেইলড, h=1 এ এসে এটা কিন্তু ফেল করেছে। তো আমরা যদি র্যান্ডম রিস্টার্ট করি তাহলে আমরা যেটা করব, এই অ্যালগরিদমটাকে আমরা আবার এক্সিকিউট করব, অর্থাৎ এই টোটাল রানটা ডিসকার্ড করে দিয়ে আমরা অ্যালগরিদমকে আবার এক্সিকিউট করব স্টার্টিং ফ্রম আ ডিফারেন্ট র্যান্ডমলি জেনারেটেড স্টার্ট স্টেট। তো এভাবে করলে বেনিফিটটা কি হবে দেখো, বেনিফিটটা হবে যে লেটস সে এটা হচ্ছে আমার স্টেট স্পেস গ্রাফ, দিস ইজ মাই স্টেট স্পেস গ্রাফ। এখন এটার মধ্যে অসংখ্য স্টেট আছে, দেয়ার আর মিলিয়নস অফ স্টেটস ইন দিস স্টেট স্পেস গ্রাফ। এখন দেখা গেল যে
আমার গোলটা হয়তো এমন কোন একটা পজিশন আছে, লেটস সে দিস ইজ দ্য গোল স্টেট, ধরে নিলাম আমি জাস্ট মানে তোমাদেরকে হাইপোথেটিক্যালি বলতেছি, লেটস সে দিস ইজ দ্য গোল স্টেট। এখন আমি অ্যালগরিদমটা রান করতেছি, আমি এখান থেকে শুরু করলাম, দিস ইজ মাই স্টার্ট স্টেট। এখন আমি রান করলাম, রান করে কিছু দূর গিয়ে এটা একটা লোকাল ম্যাক্সিমা, আমি এখানে চলে আসলাম, সো অ্যালগরিদমটা সাকসেসফুল হলো না। সাকসেসফুল না হলে আমি করব কি, আমি আরেকটা ডিফারেন্ট র্যান্ডমলি জেনারেটেড স্টার্ট স্টেট থেকে আমি আবার স্টার্ট করব। লেটস সে এবার আমি স্টার্ট করলাম এখান থেকে, দিস ইজ মাই স্টার্ট স্টেট। এখান থেকে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, এখানে কোথাও এসে এটা আটকা পড়ে গেল, তো এবারও কিন্তু সাকসেসফুল হলো না। আই উইল স্টার্ট এগেইন। এরকম স্টার্ট করতে করতে একটা না একটা সময় তো এরকম হবেই যে আমি এমন একটা স্টার্ট স্টেট থেকে শুরু করব যেখান থেকে আসলে আমি গোল স্টেটটা রিচ করতে পারবো। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি, যে মানে ইটস লাইক একবার না পারলে দেখো শতবার, লাইক দ্যাট। যে তুমি যদি ফেল করো, ইফ ইউর এজেন্ট ফেলস টু জেনারেট দ্য সলিউশন, you tell your agent to start from a randomly generated state again and run the algorithm again. এতে করে কি হবে, যতক্ষণ পর্যন্ত গোল না পাচ্ছি আমি বারবার করতেই থাকবো, সো এক সময় না এক সময় ডেফিনেটলি আমি সলিউশনটা পেয়ে যাব। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য অনলি ভার্সন that always gives us the optimal solution. Now the question is, what about the time taken? কারণ আমি যদি অ্যালগরিদমটা বারবার রান করি, এখন দেখা গেল আমি 8 কুইজ প্রবলেম সলভ করার জন্য অ্যালগরিদমটা রান করতেছি বারবার, দেখা গেল আমার 1000-2000 বার রান করা লাগলো, তাহলে তো টাইম অনেক বেশি লেগে যাবে। দেন হাউ ইজ ইট গোইং টু ওয়ার্ক? বাট ফরচুনেটলি এতবার আসলে রান করা লাগে না। সিমুলেশন করে দেখা গিয়েছে যে ইন কেস অফ 8 কুইজ প্রবলেম অন অ্যাভারেজ 7টা রিস্টার্ট লাগে, 7 রিস্টার্টস। আমি যদি 8 কুইজ প্রবলেমটা সলভ করি ইউজিং র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং সার্চ, on average 7 restarts লাগে সলিউশন পেতে, on average 7। তো নরমালি কিন্তু অ্যালগরিদমটার একটা এক্সিকিউশনে কিন্তু সময় লাগেই না বলা যায়। আমি তো বললামই মাত্র 4-5টা 6টা ইটারেশনে সে কিন্তু আইদার লোকাল মিনিমাতে চলে যাচ্ছে অথবা সে সলিউশন জেনারেট করে দিচ্ছে, সো ইট ডাজন্ট টেক আ লট অফ টাইম। তো যেহেতু এক একটা রান বা এক একটা এক্সিকিউশন যেহেতু খুবই মিনিমাল টাইম নেয়, তো আমি যদি একবার রান করার জায়গায় আমি যদি 7 বার রান করি, এটা কিন্তু টাইম ওয়াইজ কিন্তু খুব একটা প্রবলেমেটিক না, কারণ হিল ক্লাইম্বিং এমনিতেই সুপার ফাস্ট, তো এটার এক একটা এক্সিকিউশন সময় নেয় খুবই কম। এই কারণে যদি আমি একবার রান করার পরিবর্তে আমি যদি 7 বার রান করি, এটা কিন্তু খুব বেশি সময় নিচ্ছে না, বাট দ্য বেনিফিট ইজ আই অ্যাম রিচিং দ্য অপটিমাল সলিউশন গ্যারান্টিডলি। So that's why random resistance hill climbing is the version that is chosen if I am determined to find the optimal solution always. তো একবার না পারলে, প্রথমবারে ফেলিউর হলে আমি আবার রান করব, যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি রান করতেই থাকবো। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন random resistance hill climbing search. So restart the execution from a different randomly generated start state until solution is found. যতক্ষণ পর্যন্ত সলিউশন পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্ট randomly generated start state থেকে আমরা অ্যালগরিদমটা এক্সিকিউশন রিস্টার্ট করতে থাকবো। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন random resistance hill climbing search and always provides optimal solution. এটা বেনিফিট হচ্ছে, এটা কিন্তু সবসময়ই আমাদেরকে অপটিমাল সলিউশনটা দিবে, কারণ যতক্ষণ আমরা অপটিমাল সলিউশনটা না পাবো আমরা কিন্তু এই কাজটা কন্টিনিউ করতেই থাকবো। So it always provides us the optimal solution. Acha, so these were the 3 variations of hill climbing search algorithm. Is there any question from anyone? কারো কোনো কোয়েশ্চেন? তো সবাই বুঝতে পেরেছি ভ্যারিয়েশন গুলো? Okay, so if that is the case, then we can move on to the next algorithm. আমরা আজকে আরেকটা অ্যালগরিদম দেখব from the local search category, so we can now move on to that algorithm. So the second algorithm we are going to see is known as simulated annealing. নামটা একটু স্ট্রেঞ্জ, নামটা কেন এরকম সেটা আমি একটু পরেই এক্সপ্লেইন করে দিব। So আমরা যে সেকেন্ড অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি in the category of local search, সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে সিমুলেটেড অ্যানিলিং।
The algorithm is known as simulated annealing. আমার লেখাটা ভালো হয়নি, ANNEALING, simulated annealing. আচ্ছা, এখন এই অ্যালগরিদমটা হাউ ডাজ ইট ডিফার ফ্রম হিল ক্লাইম্বিং? এটাও একটা লোকাল সার্চ অ্যালগরিদম, সো অনেকটা ওইভাবেই কাজ করে যে আমি একটা নোড নিব, তারপরে আমি একটা চাইল্ডকে চুজ করব এবং প্রিভিয়াস নোডগুলোকে ডিলিট করে দেব। সিমিলার স্ট্র্যাটেজি ফলো করে, বাট এটা হিল ক্লাইম্বিং থেকে ডিফার করে একটা জায়গায়। সেটা হচ্ছে এরকম যে হিল ক্লাইম্বিং এ আমরা কিন্তু সবসময় উপর দিকে যাচ্ছি, উই আর অলওয়েজ মুভিং আপ হিল, নেভার ডাউন হিল। অর্থাৎ আমরা সবসময়ই ট্রাই করতেছি বেটার চাইল্ডকে চুজ করার। অনেক সময় যদি বেটার চাইল্ড পাওয়া না যায়, আমরা হয়তো ইকুয়াল চাইল্ডকে সুযোগ দিচ্ছি, বাট কখনোই কিন্তু আমরা কোনো ডাউনহিল মুভ অ্যালাউ করতেছি না। দ্যাট মিন্স উই আর নেভার গিভিং চান্স টু আ ওয়ার্স নোড। প্যারেন্টের চাইতে ওয়ার্স বা খারাপ এরকম কোনো নোডকে কিন্তু আমরা কখনোই ক্যান্ডিডেট হিসেবে চুজ করি না। ইন কেস অফ হিল ক্লাইম্বিং স্যার, হিল ক্লাইম্বিং এর যে ভ্যারিয়েশনই আমরা ইউজ করি না কেন, আমরা কিন্তু সবসময়ই বেটার খুঁজতেছি, বেটার অর ইকুয়াল, বাট নেভার ওয়ার্স। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যেগুলোর ক্ষেত্রে আসলে দেখা যায় যে আমি যদি একটু খারাপ নোডকে সুযোগ দেই, তাহলে কিন্তু পরে আবার বেটার নোডের রাস্তাটা কিন্তু আমি পেয়ে যাই। ফর মেনি প্রবলেমস দ্যাট ইজ দ্য সিনারিও, যে আমি যদি ওয়ার্স নোডকে সুযোগ না দেই তাহলে আসলে আমি বেটার নোডের দিকে যেতে পারবো না। কিন্তু আমি যদি ওয়ার্স নোডকে কিছু কিছু ইটারেশনের সুযোগ দেই, আমার কিন্তু বেটার নোডে যাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। যেমন লেটস সে আমার স্টেট স্পেস ল্যান্ডস্কেপটা যদি এরকম হয়, দেখা গেল এরকম এরকম এখান দিয়ে গিয়ে একটা ছোট্ট একটা দ্বীপ আছে, তারপরে আমি গ্লোবাল অপটিমাতে চলে যাবো, এবং দেখা গেল গ্লোবাল অপটিমার চারিদিকে সব জায়গাতে এরকম ছোট্ট একটা দ্বীপ আছে। অর্থাৎ আমাকে ওয়ার্স নোডটা একটু সুযোগ দিয়ে তারপর উপর দিকে উঠতে হবে। হিল ক্লাইম্বিং কিন্তু কখনোই এটা করবে না। হিল ক্লাইম্বিং করবে কি, সে আমি যদি এখান থেকে শুরু করি, সে এদিক দিয়ে উঠে এখানে গিয়ে সে এটাকে পিক মনে করে এটাকে সে রিটার্ন করে দেবে। সিমুলেটেড অ্যানেলিং এ যেটা করা হয় সেটা হচ্ছে কোনো কোনো ইটারেশনে, নট ইন অল ইটারেশনস বাট ইন সাম ইটারেশনস, ওয়ার্স নোডগুলোকেও সুযোগ দেওয়া হয়। অর্থাৎ আমি একটু ডাউনহিল নামবো, কারণ একটু ডাউনহিল নামলে কিন্তু আমার আবার উপরের দিকে যাওয়ার রাস্তাটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই চান্সটা দেওয়া হয় সিমুলেটেড অ্যানেলিং এ। Not for all iterations, there are two factors that actually control যে আমি কি ওয়ার্স নোডগুলোকে সুযোগ দিব নাকি আমি ওয়ার্স নোডগুলোকে ডিসকার্ড করব। তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সব ইটারেশনে সুযোগ দেওয়া হবে না, বাট কিছু কিছু ইটারেশনে আমি ওয়ার্স নোড হলে, প্যারেন্টের চাইতে ওয়ার্স নোড পেলেও সেটাকে আমি চান্স দিব। কারণ অনেক সময় দেখা যায় যে ওয়ার্স নোডটাকে সুযোগ দিলে আসলে আলটিমেটলি আমার বেনিফিট হয়। ইটস লাইক একটা বোর্ড শেক করা, যে তোমার বোর্ডের মধ্যে তোমার পিসটা কোথাও স্টাক হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সময় এই ধরনের গেমে খেলে থাকি যে বোর্ডটা যদি আমি একটু শেক করি তাহলে পিসটা তোমার ছুটে যাচ্ছে। ইটস লাইক দ্যাট, যে আমি ওয়ার্স নোডটাকে একটু সুযোগ দিলে দেখা গেল যে আমি আবার উপরের দিকে যাওয়ার রাস্তাটা পেয়ে গেলাম। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? আমি কখন ওয়ার্স নোডগুলোকে সুযোগ দিব? সো আমার মনে হয় আমি প্রথমে সিউডোকোডটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলেই তোমরা অনেকটাই বুঝতে পারবা যে অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে বা কখন আমরা ওয়ার্স নোডগুলোকে সুযোগ দিব। So let me share the pseudocode with you. Actually it's quite simple. হিল ক্লাইম্বিং এর থেকে জাস্ট ওই একটা জায়গাতেই ডিফারেন্ট, যে হিল ক্লাইম্বিং এ ওয়ার্স নোডগুলোকে কখনোই সুযোগ দেওয়া হয় না, বাট সিমুলেটেড অ্যানেলিং এ sometimes for some iterations we are going to choose the worst nodes as the next candidate node. Okay, so this is the algorithm used in simulated annealing. So এখান থেকে অ্যালগরিদমটার এক্সিকিউশন শুরু হচ্ছে। let me explain to you step by step. So current equal to make node initial state problem, just like hill climbing search আমি কারেন্ট নামে একটা ভ্যারিয়েবল রাখতেছি যেটাকে আমি ইনিশিয়ালাইজ করতেছি প্রবলেমের স্টার্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট দিয়ে। এরপরে দেখো একটা লুপ চলতেছে। লুপ ভেরি কেয়ারফুলি, এই লুপটা কিন্তু একটা ইনফাইনাইট লুপ, t equal to 1 to infinite। তার মানে এই লুপটা ব্রেক হবে মাঝখানে কোথাও। তার মানে লুপটা ব্রেক হবে যখন আমার অ্যালগরিদম রিটার্ন করবে তখন, আদারওয়াইজ কিন্তু এই লুপটা কন্টিনিউ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ফেভারেবল কোনো সিচুয়েশনে না পৌঁছাবো। আচ্ছা, এই লাইন দুটো আপাতত স্কিপ করি, টি এর ব্যাপারটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আর নেক্সট ইজ আ র্যান্ডমলি সিলেক্টেড সাকসেসর অফ কারেন্ট। আমরা হিল ক্লাইম্বিং এর সিমুলেশনে নেইবার ভ্যারিয়েবলটা ইউজ করেছিলাম, এখানে নেক্সট ভ্যারিয়েবলটা ইউজ করা হয়েছে। So what is next? Next is a randomly selected successor of current. খেয়াল করে দেখো এখানে কিন্তু বলা হয়েছে randomly selected, এখানে কিন্তু বেস্ট সাকসেসর বলা হয় নাই। তার মানে এটা কিন্তু অনেকটা ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতো। It is not exactly like greedy hill climbing, it is like first choice hill climbing। অর্থাৎ
আমি কিন্তু সবগুলো চাইল্ড জেনারেট করে কম্পেয়ার করে আমি কিন্তু বেস্ট চাইল্ডটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি না। আমি যেটা করতেছি সেটা হলো আমি কোনো একটা সাকসেসরকে, কারেন্টের কোনো একটা সাকসেসরকে আমি র্যান্ডমলি সিলেক্ট করতেছি, এনিওয়ান র্যান্ডমলি। সিলেক্ট করার পর কি করতেছি দেখো, del e equal to value next minus value current। তার মানে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে নেক্সট যে চাইল্ডটা, মানে যে চাইল্ডটাকে আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, ইজ দ্যাট বেটার অর ইজ দ্য প্যারেন্ট বেটার। সো আমি কিন্তু র্যান্ডমলি সিলেক্টেড সাকসেসরের সাথে প্যারেন্টের ভ্যালুটাকে কম্পেয়ার করে দেখতেছি, মানে মাইনাস করে দেখতেছি হুইচ ওয়ান ইজ বেটার। তো del e হচ্ছে ভ্যালু নেক্সট আর ভ্যালু কারেন্টের ডিফারেন্স। তার মানে del e এর ভ্যালুটা যদি পজিটিভ হয় দেন দ্য চাইল্ড ইজ বেটার, আর del e এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় দেন দ্য প্যারেন্ট ইজ বেটার। এটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। তো যেহেতু এখানে আমরা আমাদের হিউরিস্টিক ফাংশনটা যেহেতু একটা রিওয়ার্ড ফাংশন, সো আমরা কিন্তু হায়ার ভ্যালুর জন্য এইম করতেছি। যে নোটটার হিউরিস্টিক ফাংশনের ভ্যালু যত হাই হবে সেই নোটটাই তত ভালো। So del e equal to value next minus value current. তার মানে if del e is greater than 0, that means the next node is better than the current node. So then current equal to next. তার মানে del যদি দেখা যায় next node টা current node এর চাইতে better, তাহলে আমি immediately current হিসাবে next কে চুজ করে ফেলবো। else, এই else লাইনটাই আসলে হিল ক্লাইম্বিং এর থেকে ডিফারেন্ট। কারণ ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এ কিন্তু আমরা মোটামুটি এই কাজটাই করি যে আমরা একটা সাকসেসরকে র্যান্ডমলি সিলেক্ট করি, যদি সেই সাকসেসরটা প্যারেন্টের চাইতে বেটার হয় সেটাকে আমরা ইমিডিয়েটলি চুজ করে ফেলি। দিস ইজ ডান ইন ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং অলসো, বাট এই এলস এর লাইনটা হচ্ছে সিমুলেটেড অ্যানেলিং এ এসে ডিফারেন্ট। ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এ আমরা যদি চাইল্ডটা বেটার না হয় আমরা কিন্তু কখনোই সেটাকে চুজ করব না, বাট হিল ক্লাইম্বিং এ আমরা চাইল্ডটা যদি বেটার নাও হয়, অর্থাৎ del e যদি লেস দ্যান 0 হয়, তখনও কিন্তু আমরা ওটাকে চুজ করতে পারি only with probability e to the power del e by t. So there is a probability involved here. So if del e is greater than 0, then current equal to next. তার মানে যদি বেটার হয় আমি ইমিডিয়েটলি চুজ করে ফেলবো without any question. Else current equal to next with probability e to the power del e by t. তার মানে যদি দেখা যায় যে চাইল্ডটা প্যারেন্টের চাইতে ওয়ার্স, সেক্ষেত্রে আমি তাকে চুজ করব উইথ প্রবাবিলিটি ই টু দি পাওয়ার del e বাই t। তো যদি এই প্রবাবিলিটি অনুযায়ী যদি নোটটা চোজেন হয় তাহলে তো চোজেন হলোই, আর যদি চোজেন না হয় তাহলে লুপটা আবার রান করবে, আমি নেক্সট আরেকটা চাইল্ড জেনারেট করে আবার আমি ট্রাই করে দেখব whether that is better or worse. So this is the probability, this is the important term here, e to the power del e by t। এই প্রবাবিলিটি ভ্যালুটার উপর ডিপেন্ড করে যে আমি ওই ইটারেশনে ওর্স নোটটাকে সুযোগ দিব নাকি দিব না। So if this probability value is high, then the possibility of the node being chosen is also high. If it is low, then the possibility of the node being chosen is low. তাহলে আমাদের এই টার্মটা খুব ভালোমতো বুঝতে হবে। আচ্ছা, so actually দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই টার্মটা। If you look at it very carefully, e to the power del e by t, so there are two factors that control this probability term. What are the two factors? The first factor is del e. Del e তার মানে এই যে এই জিনিসটা ভ্যালু নেক্সট মাইনাস ভ্যালু কারেন্ট। তার মানে তোমার নেক্সট নোডের সাথে কারেন্ট নোডের ভ্যালুর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত বেশি সেটার উপর আসলে ডিপেন্ড করে whether I should choose the node or not. যেমন let me give you an example. Let's say আমি একটা প্যারেন্ট নিয়ে চিন্তা করতেছি। let's say প্যারেন্টের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 20, আর let's say যে চাইল্ডটাকে আমি চুজ করলাম তার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 2। তো 2 তো 20 চেয়ে অনেক কম, isn't it? The magnitude is actually quite low. তো যখন দেখা যায় যে del e এর ভ্যালুটা, তার মানে del e এর ম্যাগনিটিউডটা যখন দেখা যায় যে খুবই হাই, that means the node that I am considering is actually a lot worse than its parent, তখন কিন্তু চোজেন হওয়ার প্রবাবিলিটিটা কমে যায়। আর যদি দেখা যায় যে লেটস সে এটা ওর্স ঠিকই কিন্তু খুবই সামান্য, ডিফারেন্সটা খুবই সামান্য, লেটস সে প্যারেন্টের ভ্যালু ছিল 20 আর চাইল্ডের ভ্যালু হচ্ছে লেটস সে 19, সেক্ষেত্রে কিন্তু আমি সুযোগ দিতে পারি, isn't it? তো তার মানে তুমি যে চাইল্ডটাকে কনসিডার করতেছো, বুঝলাম যে সেই চাইল্ডটা প্যারেন্টের চাইতে খারাপ, এখন কতটুকু খারাপ, হাউ ওয়ার্স, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এন্ড that is why del e is a part of this probability term. So del e এর ভ্যালুটা, মানে del e এর যে ম্যাগনিটিউডটা, সেটা যত হাই হবে তত কিন্তু আমার এই প্রবাবিলিটিটা কমতে থাকবে। অর্থাৎ আমি খুব হাই
ডিফারেন্সের কোনো নোটকে সুযোগ দিব না। আর যদি দেখা যায় যে এই ম্যাগনিটিউডটা খুবই, আমি ম্যাগনিটিউডটার কথা বলতেছি অ্যাকচুয়ালি, যদি দেখা যায় ম্যাগনিটিউডটা খুবই লো, সেক্ষেত্রে প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে যাবে সুযোগ দেওয়ার। কারণ হচ্ছে যদি দেখা যায় যে চাইল্ডটা খুব বেশি খারাপ না, খুবই সামান্য ডিফারেন্স প্যারেন্টের সাথে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি এই নোটটাকে সুযোগ দিব, আমি এটাকে শুধু শুধু বাদ দিব না, অল্প একটু ডিফারেন্সের কারণে আমি এটাকে বাদ দিব না। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি, দ্যাট ইজ ওয়াই JLE ইজ আ পার্ট অফ দিস প্রবাবিলিটি টার্ম। সো এটা প্রবাবিলিটিটা অন পার্ট, এটা ডিপেন্ড করতেছে যে নোটটা কতটুকু ওয়ার্স তার উপরে। খুব খারাপ হলে আমি সুযোগ দিব না, যদি সামান্য খারাপ হয় তাহলে আমি এই নোটটাকে সুযোগ দিব। আচ্ছা, the second term that is controlling this probability is capital T. তো capital T নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কথা বলি নাই, আমি লাইন দুইটা স্কিপ করে গেছিলাম, এখন একটু বলবো। Capital T is basically used as a scheduling technique. এখন পর্যন্ত আমরা যে অ্যালগরিদমটা দেখলাম বা ডেল ই বা এগুলো কোনোটাই কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। যারা ডিজাইনার তাদের কন্ট্রোলে কিন্তু কোনো ভ্যারিয়েবলই নাই। যেমন ডেল ই যেটা, এটা তো ক্যালকুলেট করে বের করতে হচ্ছে, ভ্যালু নেক্সট মাইনাস ভ্যালু কারেন্ট, সো এটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। ক্যাপিটাল টি ইজ সামথিং দ্যাট উই ক্যান কন্ট্রোল। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে যখন অ্যালগরিদমটা মাত্র রান করা শুরু করবে, ইন দ্য ফার্স্ট ফিউ ইটারেশনস, তখন কিন্তু আমরা এখনো গোলের দিকে যাইনি বা আমার অ্যালগরিদমটা এখনো এনাফ ম্যাচিউর করে নাই, এবং গোলটা আসলে যে কোনো দিকেই থাকতে পারে। সো উই আর জাস্ট স্টার্টিং র্যান্ডমলি ফ্রম সাম পয়েন্ট এন্ড উই আর লুকিং এট ইন এভরি ডিরেকশন। তো এরকম যখন অ্যালগরিদমটা ম্যাচিউর করে নাই, এরকম একটা টাইমে ওর্স নোটগুলোকে আমি বেশি বেশি সুযোগ দিব। That is the strategy. At the beginning of the algorithm, I'm going to give chance to the worst nodes a lot. And as the algorithm progresses, I'm going to keep decreasing the probability of the worst node being chosen. So strategy টা হচ্ছে এরকম যে শুরুর দিকে আমি worst node গুলোকে খুব বেশি সুযোগ দিব। অ্যালগরিদমটা যত সামনের দিকে প্রোগ্রেস করতে থাকবে, যত ম্যাচিউর করতে থাকবে অ্যালগরিদমের এক্সিকিউশনটা, তত আমার ওয়ার্স নোট গুলোকে চান্স দেওয়ার প্রবাবিলিটিটা কমতে থাকবে। দ্যাট ইজ ক্যাপিটাল টি এমন একটা ভ্যালু যেটা শুরুর দিকে খুবই হাই রাখা হয়। এট দ্য বিগিনিং স্টেজেস অফ দ্য অ্যালগরিদম ক্যাপিটাল টি ইজ কেপ্ট ভেরি হাই, এবং ক্যাপিটাল টি হাই রাখার কারণে এট দ্যাট পয়েন্ট তোমার ওয়ার্স নোটকে সুযোগ দেওয়ার প্রবাবিলিটিটাও অনেক হাই থাকে। ক্যাপিটাল টি যত হাই হচ্ছে, ওয়ার্স নোট গুলো সুযোগ পাওয়ার প্রবাবিলিটিটাও তত হাই হচ্ছে। অ্যালগরিদমের প্রতিটা ইটারেশনে ক্যাপিটাল টি এর ভ্যালুটা একটু একটু করে কমানো হয়, একটু একটু করে কমানো হয়, এবং ক্যাপিটাল টি এর ভ্যালুটা যখন কমতে থাকে, যখন একদম কমতে কমতে একদম লেটস সে জিরোর কাছাকাছি চলে আসে, তখন কিন্তু প্রবাবিলিটিটাও কিন্তু ওই রেটে কমতে থাকে, এবং আলটিমেটলি একটা সময় দেখা যায় যে এই প্রবাবিলিটিটাও জিরোর কাছে চলে আসে, এবং অ্যালগরিদমটা এক্স্যাক্টলি ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতো বিহেভ করা শুরু করে, and the worst nodes are not chosen at all. So the strategy is that capital T is kept very high in the beginning, and it is gradually decreased in every iteration. Slowly decreased, very slowly decreased. এটা ডিক্রিজের রেটটা খুবই স্লো হতে হবে, এবং এটা স্লো হতে হতে একটা সময় যখন এটা জিরোর কাছে চলে আসতেছে, তখন দেখা যাচ্ছে ওর্স নোটগুলো একদম চোজেন হচ্ছেই না। কারণ আমরা ধরে নিচ্ছি যে যখন অ্যালগরিদমটা অনেক দূর প্রোগ্রেস করে গেছে, তখন আমরা অলমোস্ট গোলের কাছাকাছি চলে গেছি। অ্যাট দ্যাট পয়েন্ট উই ডোন্ট ওয়ান্ট টু গিভ চান্স টু দ্য worst nodes anymore. So যখন এটা জিরোর কাছাকাছি চলে আসে, তখন অ্যালগরিদমটা এক্স্যাক্টলি ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতো বিহেভ করা শুরু করে, এবং দেখা যায় যে ওর্স নোট গুলো আর চোজেন হচ্ছেই না। শুধুমাত্র আমরা যখন বেটার নোট পাচ্ছি, তখনই আমরা সেটাকে নেক্সট ক্যান্ডিডেট হিসেবে চুজ করতেছি। সো দ্যাট ইজ দ্য ফাংশন অফ ক্যাপিটাল টি ইন দিস অ্যালগরিদম। সো এখন যদি আমরা এই দুটো লাইনের দিকে তাকাই, তাহলে দেখো ক্যাপিটাল টি ইকুয়াল টু স্কেডিউল টি, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক স্কেডিউলিং ফাংশন ইউজ করা হয় ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ইটারেশন, দ্যাট মিন্স ডিপেন্ডিং অন হুইচ ইটারেশন উই আর কারেন্টলি, এবং এটা দিয়ে ক্যাপিটাল টি এর ভ্যালুটা সেট করা হয়, এবং এটা এই স্কেডিউলিং ফাংশনটার কাজই হচ্ছে প্রতি ইটারেশনে ক্যাপিটাল টি এর ভ্যালুটা একটু একটু করে কমানো। ইফ টি ইকুয়াল টু 0 দেন রিটার্ন কারেন্ট। সো দ্য জেনারেল ব্রেকিং কন্ডিশন ইজ যে যখন টি এর ভ্যালুটা 0 হয়ে যাবে, কমতে কমতে যখন টি এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন আমি কারেন্ট নোডটাকে রিটার্ন করে দিব, এবং তখন অ্যালগরিদমটা টার্মিনেট করতেছে, এবং আমি ধরে নিচ্ছি যে যে সলিউশনটা, যে নোডটাতে আমি কারেন্টলি আছি, দ্যাট ইজ দ্য বেস্ট দ্য অ্যালগরিদম ক্যান অ্যাচিভ। দ্যাট ইজ দ্য জেনারেল ব্রেকিং কন্ডিশন। তো আমি চাইলে অন্য ব্রেকিং কন্ডিশনও রাখতে পারি, আমি চাইলে টি এর অন্য কোনো ভ্যালু সেট করতে পারি, বা আমি কোনো গোল টেস্টের ব্যবস্থা রাখতে পারি। সো ব্রেকিং কন্ডিশন অন্যভাবেও সেট করা পসিবল, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য জেনারেল pseudo code of the algorithm. এখন why is this algorithm called simulated annealing?
নামটা একটু স্ট্রেঞ্জ মনে হতে পারে যে এই নামটার সাথে তো আসলে আমাদের সিএসসির মানে কনটেক্সটে তেমন কোনো মিল নাই। নামটা শুনে মনে হচ্ছে যে এটা নেওয়া হয়েছে কোনো একটা মেটালার্জির কোনো একটা প্রসেস থেকে, কারণ অ্যানিলিং নামটার সাথে কিন্তু আমাদের প্রোগ্রামিং এর খুব একটা মিল নাই। তো সিমুলেটেড অ্যানিলিং নামটার রিজন হচ্ছে এরকম যে মেটালার্জিতে একটা প্রসেস আছে যে প্রসেসটাকে বলা হয়ে থাকে অ্যানিলিং প্রসেস। তো অ্যানিলিং প্রসেসে যেটা করা হয় সেটা হলো যে তোমরা সবাই এই প্রসেসটা সম্পর্কে আসলে জানো যে কোন একটা মেটাল, যেমন ধরো লোহা বা সামথিং, লোহার কথাই বলতেছি, প্রথমে খুবই হাই টেম্পারেচারে হিট করা হয়, হাই টেম্পারেচারে গরম করা হয়, প্রচন্ড গরম করে ফেলা হয়। এরপর এটাকে গ্র্যাজুয়ালি খুব আস্তে 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 কুল করা হয়। তো এই প্রসেসটাকে বলা হয়ে থাকে অ্যানিলিং, এবং এটা করার কারণে মেটালের ডিউরেবিলিটি বেড়ে যায়, ভঙ্গুর হয় না, মেটালটা ভঙ্গুর হয় না, এটা ডিউরেবিলিটি বেড়ে যায়। প্রথমে খুব হাই টেম্পারেচারে হিট করা হয়, তারপরে খুব স্লোলি ধীরে ধীরে এটা টেম্পারেচারটা ডিক্রিজ করে এটাকে ঠান্ডা করা হয়। তো যেহেতু এখানে আমাদের এই অ্যালগরিদমটার এক্সিকিউশনে ক্যাপিটাল টি এর রোলটা অনেকটা এরকম যে ক্যাপিটাল টি এর ভ্যালুটা ইনিশিয়ালি আমরা খুবই হাই রাখতেছি এবং গ্র্যাজুয়ালি এটাকে অল্প 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 করে ডিক্রিজ করতেছি। যেহেতু এই প্রসেসটা অনেকটা অ্যানিলিং এর সাথে মিল আছে, এই কারণে এই অ্যালগরিদমটার নাম দেওয়া হয়েছে সিমুলেটেড অ্যানিলিং। দেয়ার ইজ নো আদার রিজন, অন্য কোনো রিজনে না, শুধুমাত্র আমাদের এই ক্যাপিটাল টি এর মানে বিহেভিয়ারটা যেহেতু অ্যানিলিং প্রসেসের সাথে সিমিলার, সেই কারণে এই অ্যালগরিদমটার নাম রাখা হয়েছে সিমুলেটেড অ্যানিলিং। এবং ক্যাপিটাল টিটা কিন্তু আসলে টেম্পারেচার থেকে এসেছে। এখানে ক্যাপিটাল টিটাকে ওই অ্যানিলিং এর সাথে মিল রেখে ক্যাপিটাল টি কে টেম্পারেচার বলা হয়, যে আমরা প্রথমে ইনিশিয়ালি খুব হাই টেম্পারেচার রাখতেছি এবং টেম্পারেচারটাকে খুব স্লোলি আমরা ডিক্রিজ করতেছি। সো অ্যানিলিং এর সাথে মিল রেখে এই ক্যাপিটাল টিটাকে টেম্পারেচার বলা হয়ে থাকে। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যে বললাম তোমরা কি ফলো করতে পেরেছো? কুড ইউ ফলো, অর ইজ দেয়ার এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? ইজ ইট আন্ডারস্টুড? এটা কি বোঝা যাচ্ছে যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে? আচ্ছা, বোঝা গেলে ইয়েস বলো। তোমরা অনেকক্ষণ রেসপন্ড করতেছো না, আমি আসলে বুঝতেছি না তোমরা শুনতেছো কিনা আদৌ। ম্যাডাম, আমরা অন্যান্য অ্যালগরিদমে যেরকম দেখছিলাম যে এখান থেকে এভাবে যাইতেছে এইসব, মানে এই অ্যালগরিদমটা ম্যাডাম ওরকম কোনো কিছু দেখলাম না। বুঝলাই তা না, মানে মানে অ্যালগরিদমটা কিভাবে, মানে তোমার কথাটা আমি বুঝিনি আসলে, কথাটা ক্লিয়ার না। মানে আমরা স্টার্ট থেকে তার পরে চাইল্ডে যাচ্ছি, তার পরে চাইল্ডে যাচ্ছি, এই স্টেপগুলো বোঝা যাচ্ছে না, সামথিং লাইক দ্যাট। মানে আমার কোশ্চেনটা আমার কাছে ঠিক ক্লিয়ার না আসলে। আচ্ছা, এখানে আমরা কিন্তু ওই প্রসেসটাই ফলো করতেছি। মানে এখানে তোমার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি ওই হিল ক্লাইম্বিং এর মতোই, কিন্তু আমি তো বললাম পুরোটাই ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতো, যে আমি স্টার্ট নোড থেকে শুরু করতেছি, আমি প্রথমে একটা চাইল্ড জেনারেট করব, প্রথমে একটা চাইল্ড জেনারেট করে আমি কম্পেয়ার করে দেখব whether that is better than the parent। তো প্যারেন্টের চাইতে যদি বেটার হয়, তার মানে del e এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কিন্তু আমি ইমিডিয়েটলি এটাকে নেক্সট হিসেবে চুজ করে ফেলতেছি এবং তার চাইল্ড আমি জেনারেট করতেছি। তো প্রবলেমটা হয় যখন del e এর ভ্যালুটা লেস দ্যান 0। আদারওয়াইজ কিন্তু আমি ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতোই, যখনই বেটার চাইল্ড পাচ্ছি আমি ইমিডিয়েটলি সেটা চুজ করে তারপরে তার চাইল্ড আমি জেনারেট করতেছি। সো ইট ওয়ার্কস জাস্ট লাইক ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং। প্রবলেমটা হয় যখন আমি এরকম একটা চাইল্ড জেনারেট করতেছি যার del e এর ভ্যালুটা লেস দ্যান 0, তার মানে প্যারেন্টের চাইতে চাইল্ডের ভ্যালুটা ওয়ার্স। তো প্যারেন্টের চাইতে যখন চাইল্ডের ভ্যালুটা ওয়ার্স হয়, তখন আমি সবসময় এটাকে ডিসকার্ড করি না। আমি যেটা করি, আমি একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করি, যে প্রবাবিলিটিটা হচ্ছে e টু দি পাওয়ার del e বাই t, এবং এই প্রবাবিলিটিটা যদি হাই হয় তাহলে দেখা যায় যে ওয়ার্স নোডটাকেও আমি নেক্সট হিসেবে চুজ করব এবং তার চাইল্ড জেনারেট করে আমি সামনের দিকে চলে যাব। সো ডিপেন্ডিং অন আ প্রবাবিলিটি ভ্যালু, আমি কখনো কখনো ওয়ার্স নোডগুলোকেও, তার মানে প্যারেন্টের চাইতে খারাপ নোডগুলোকেও আমি নেক্সট ক্যান্ডিডেট হিসেবে চুজ করে সামনের দিকে চলে যাচ্ছি। দ্যাট ইজ হাউ সিমুলেটেড অ্যানিলিং ওয়ার্কস। এখন এখানে একটা জিনিসই তোমাদেরকে এখনো এক্সপ্লেইন করা হয় নাই, সেটা হচ্ছে এই লাইনটা, যে আমি যে বলতেছি ক্যাপিটাল টি ইকুয়াল টু স্কেডিউল টি, এবং আমি বারবার করে বলতেছি যে কোনো একটা স্কেডিউলিং ফাংশনের উপর বেস করে আমি কিন্তু ডিসিশন নিচ্ছি whether how to decrease capital T। এখানে কিন্তু ক্যাপিটাল টিটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে অনলি ফ্যাক্টর যেটা আমরা কন্ট্রোল করতে পারবো, এবং এই ফ্যাক্টরটা টিউনিং করার মাধ্যমে, এটার ভ্যালুটা প্রপারলি সেট করার মাধ্যমে, এটার ডিক্রিজের হারটা বা রেশিওটা প্রপারলি সেট করার মাধ্যমে কিন্তু অ্যালগরিদমের পারফরম্যান্স চেঞ্জ করা যায়। অনেক সময় দেখা যায় এমপিরিক্যালি আমাকে কয়েকটা ভ্যালু দিয়ে চেক করে দেখতে হয় which ভ্যালু ইজ অ্যাকচুয়ালি
suitable for this algorithm for solving this problem. So এটার কিন্তু টিউনিং করার একটা ব্যাপার আছে। সো এখানে যেটা হচ্ছে যে ক্যাপিটাল টি এর ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা আমি কত সেট করব শুরুতে ইনিশিয়ালি, এবং এটা ডিক্রিজের রেটটা কিরকম হবে। তো সেই কারণে আমাকে একটা স্পেসিফিক স্কেডিউলিং ফাংশন সেট করতে হয়। তো স্কেডিউলিং ফাংশন আসলে অসংখ্য আছে। তোমরা যদি কখনো গুগলে সিমুলেটেড অ্যানিলিং স্কেডিউলিং ফাংশনস লিখে যদি সার্চ দাও, তাহলে দেখবা দেয়ার আর থাউজেন্ডস অফ রিসার্চ পেপারস অনলি অন সেটিং দ্য স্কেডিউলিং ফাংশন। এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, কারণ সিমুলেটেড অ্যানিলিং আসলে ইন ইটসেলফ আ ভেরি গুড অ্যালগরিদম, এটা পারফরম্যান্স অনেক ভালো ফর মেনি প্রবলেমস, বাট ইট টোটালি ডিপেন্ডস অন দ্য স্কেডিউলিং ফাংশন, তুমি কিভাবে স্কেডিউলটা ঠিক করতেছো। তো দ্য স্ট্র্যাটেজি ইজ লাইক দিস, যে আমরা ক্যাপিটাল টি এর ভ্যালুটা আমরা শুরুতে খুব হাই রাখবো। যেমন ধরো তোমার যদি অপশন থাকে যে T0 বা ক্যাপিটাল টি এর যে ইনিশিয়াল ভ্যালুটা, তোমার কাছে যদি অপশন থাকে যে তুমি ক্যাপিটাল টি এর ভ্যালুটা কি ইনিশিয়ালি তুমি 100 রাখবা নাকি 1000 রাখবা, তোমার চয়েসটা কিন্তু হবে সবসময় 1000। অর্থাৎ ইউ আর অলওয়েজ গোয়িং টু ট্রাই টু কিপ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল টি অ্যাজ হাই অ্যাজ পসিবল। তোমাকে সবসময় চেষ্টা করতে হবে ক্যাপিটাল টি এর ইনিশিয়াল ভ্যালুটা যেন as high as possible থাকে। সো আমার হাতে যদি অপশন থাকে যে আমি 1000 আর 10000 এর মধ্যে চুজ করব, আই এম গোইং টু চুজ 10000 ইফ আই হ্যাভ দ্য অপশন। সবসময় বেশি রাখার চেষ্টা করতে হবে। আর একটা স্কেডিউলিং ফাংশন ইউজ করতে হবে যেটার কাজ হচ্ছে ক্যাপিটাল টি এর ভ্যালুটা প্রতি ইটারেশনে একটু একটু করে ডিক্রিজ করা। যেমন একটা খুবই কমন স্কেডিউলিং ফাংশন আমি দেখাই। একটা খুবই কমন স্কেডিউলিং ফাংশন হচ্ছে tk equal to alpha tk minus 1. দিস ইজ আ ভেরি কমন ওয়ান, যেখানে আলফার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে। যেহেতু আমি কমাবো প্রতি ইটারেশনে, যেহেতু আমি টি এর ভ্যালুটা কমাবো, সো ডেফিনেটলি আলফার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। সো অ্যাকচুয়ালি ইকুয়াল দেওয়া ঠিক না, যেহেতু আমি কমাবো 0 লেস দেন আলফা লেস দেন 1, 0 থেকে 1 এর মধ্যে। এখন আমি যদি এই ফাংশনটা ইউজ করি, আলফার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা হবে। লেটস সে ফর एग्जांपल লেটস সে আমি ধরলাম আলফা ইকুয়াল টু 0.9, আমি ধরলাম আলফা ইকুয়াল টু 0.9। সেক্ষেত্রে কি হবে দেখো, T0 যদি 1000 হয়, T1 কত হবে? T0 মানে হচ্ছে প্রথমে ইনিশিয়ালি ক্যাপিটাল টি এর ভ্যালুটা 1000, তাহলে একটা ইটারেশন পার হওয়ার পরে সেকেন্ড ইটারেশনে ক্যাপিটাল টি এর ভ্যালুটা কত হবে? 0.9 ইনটু 1000, তাই না? কারণ আমরা আলফা টি কে মাইনাস 1 ইউজ করতেছি অ্যাজ দ্য স্কেডিউলিং ফাংশন। সো দিস ইজ 900। ওকে, তাহলে এর পরের ইটারেশনে আলফার ভ্যালু টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে হচ্ছে 0.9 ইনটু 900। তার মানে থার্ড ইটারেশনে গিয়ে ক্যাপিটাল টি এর ভ্যালুটা হবে হচ্ছে 810। এর পরবর্তী ইটারেশনে ক্যাপিটাল টি এর ভ্যালু হবে 0.9 ইনটু 810। সো এইভাবে প্রত্যেকটা ইটারেশনে ক্যাপিটাল টি এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, এবং এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম ইটারেশনে ছিল 1000, তারপরটাতে হলো 900, এরপরটাতে হলো 810, এরপর বোধহয় 700 সামথিং হবে। তো এরকম করে এটা কিন্তু গ্র্যাজুয়ালি প্রতি ইটারেশনে কমতেছে। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। আমাকে স্কেডিউলিং ফাংশনটা এমন ভাবে সেট করতে হবে যেন ক্যাপিটাল টি এর ভ্যালুটা প্রতি ইটারেশনে একটু একটু করে গ্র্যাজুয়ালি কমে। এখন এখানেও একটা কোশ্চেন আছে, ক্যাপিটাল টি এর ভ্যালুর ক্ষেত্রে বা স্কেডিউলিং ঠিক করার ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। প্রথম ফ্যাক্টরটা আমি অলরেডি বলে ফেলেছি। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ক্যাপিটাল টি এর ইনিশিয়াল ভ্যালুটা অ্যাজ হাই অ্যাজ পসিবল রাখতে হবে। যেমন এখানে আমি বললাম যে 100 আর 1000 এর মধ্যে চয়েস থাকলে আমি সবসময় 1000 কে চুজ করব, কারণ এই ভ্যালুটা আমি অ্যাজ হাই অ্যাজ পসিবল রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ এই যে ক্যাপিটাল টি এর ভ্যালুটা ডিক্রিজ করতেছে, এই ডিক্রিজের রেটটা অর্থাৎ রেট অফ ডিক্রিজ এটা অ্যাজ লো অ্যাজ পসিবল রাখতে হবে। তার মানে হচ্ছে যত স্লো অ্যাজ পসিবল রাখতে হবে, অ্যাকচুয়ালি লো বলা ঠিক না। তার মানে ক্যাপিটাল টিটাকে আমি যত স্লোলি ডিক্রিজ করব ততই আমার অ্যালগরিদমটা ভালো পারফর্ম করবে। যত গ্র্যাজুয়ালি বা যত স্লোলি এটাকে আমি ডিক্রিজ করতে পারবো, আমার অ্যালগরিদমটা ততই বেটার পারফর্ম করবে। যেমন ধরো আমার কাছে যদি চয়েস থাকে যে আমি আলফার ভ্যালুটা 0.9ও নিতে পারি, আমি চাইলে আলফার ভ্যালুটা 0.95ও নিতে পারি, আমি কিন্তু সবসময় 0.95 চুজ করবো। কারণ 0.9 চুজ করলে আলফার ভ্যালুটা যে রেটে ডিক্রিজ করতেছে, 0.95 চুজ করলে কিন্তু তার চাইতে স্লোয়ার রেটে ডিক্রিজ করতেছে। সো রেট অফ চেঞ্জ শুড বি স্লো অ্যাজ পসিবল। যদি আমি 0.95 নিতাম তাহলে কিন্তু এটা 1000 থেকে প্রথম ইটারেশনে এটা 950 হতো, তাই না? রেট অফ চেঞ্জটা কিন্তু আরো স্লো হতো। তো দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে the initial value of t should be as high as possible,
আরেকটা হচ্ছে the rate of change, that is the rate of decrease of capital T should be as slowly as possible. এটাকে যত স্লোলি ডিক্রিজ করা যাবে ততই আমার অ্যালগরিদমটা ভালো পারফর্ম করবে। সবাই বুঝতে পারলাম? is there any question from anyone? Is it clear to everyone how simulated annealing is working? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, আমি আশা করতেছি সবাই বুঝতে পেরেছো। তো সিমুলেটেড অ্যানিলিং আসলে এই পর্যন্তই। আমরা প্রসেসটা বুঝলাম এবং কি কি ফ্যাক্টর এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা আমরা বুঝলাম। তো তোমরা একটু প্রিভিয়াস মিডের কোশ্চেনগুলো দেখবা। লোকাল সার্চ থেকে কিন্তু সাধারণত বেশিরভাগই কনসেপচুয়াল কোশ্চেন হয়। আমরা লোকাল সার্চ থেকে সিমুলেশন টাইপ কোশ্চেন খুব বেশি দিতে পারি না, কারণ প্রসেসটা একটু অন্যরকম। সিস্টেমেটিক সার্চে যেমন সিস্টেমেটিক্যালি তুমি প্রোগ্রেস করতেছো, লোকাল সার্চে তো অনেক কিছুই র্যান্ডমনেস আছে, এই কারণে সিমুলেশন টাইপ কোশ্চেন খুব বেশি দেওয়া যায় না, কনসেপচুয়াল কোশ্চেনই বেশি আসে। তো আমার তোমাদের কাছে আমার সাজেশন থাকবে তোমরা একটু টেক্সট বুকটা তো দেখবাই ডেফিনেটলি, তার সাথে প্রিভিয়াস মিডের কোশ্চেনগুলো খুলে একটু দেখবা যে কি ধরনের কোশ্চেন আসে, তাহলে তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হবে যে আসলে এখান থেকে তোমরা কি টাইপের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, আজকে হ্যাঁ বলো। এই ক্ষেত্রে তো আলফার ভ্যালু মানে বেশি হওয়া মানে বেটার, যে ফর তোমার দিস যত বেশি ফর দিস ফাংশন আমরা এখানে যে ফাংশনটা ইউজ করলাম আলফা টি কে মাইনাস 1, এই ফাংশনটার ক্ষেত্রে আলফার ভ্যালুটা বেশি হওয়া মানে যেহেতু আলফার ভ্যালুটা ফ্র্যাকশনাল, সো এটা হাই হওয়া মানে হচ্ছে তোমার টিটা স্লোলি ডিক্রিজ করতেছে। এখন আমরা যদি ডিফারেন্ট কোন একটা ফাংশন ইউজ করি, যেমন ধর লেটস সে টি কে মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা অর সামথিং, আমরা অন্য কোন একটা ফাংশন ইউজ করলে তখন কিন্তু আলফার ভ্যালু রেঞ্জটাও ডিফারেন্ট হবে, আলফার কোন ভ্যালুটা বেটার সেটাও কিন্তু ডিফারেন্ট হবে। সো মানে মোট কথা আমাকে মাথায় রাখতে হবে যে আমি আলফার ভ্যালুটা এমন ভাবে সেট করব যেন রেট অফ চেঞ্জটা স্লো হয়, এটা যেন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। সো লেটস সে তোমাকে কোশ্চেনে বলা হলো দুইটা আলফা দিয়ে বলা হলো তুমি এর মধ্যে কোনটা চুজ করবে ফর দিস স্কেডিউলিং ফাংশন, তখন তুমি একটু ক্যালকুলেট করে দেখো যে কোন আলফাটা চুজ করলে তোমার ফাংশনটা স্লোলি ডিক্রিজ করতেছে, সেই আলফাটাই তুমি চুজ করবে। বুঝা গেল? স্কেডিউলিং ফাংশন থাউজেন্ডস অফ স্কেডিউলিং ফাংশন, আমি তো বললাম হাজারটা স্কেডিউলিং ফাংশন হতে পারে, আমি তো তোমাদেরকে জাস্ট খুব সিম্পল একটা এক্সাম্পল দেখালাম। স্কেডিউলিং ফাংশন কিন্তু অসংখ্য হতে পারে। সো ফাংশনের উপর ডিপেন্ড করে যে তোমার আলফা ভ্যালুটা কত ধরলে রেট অফ চেঞ্জটা স্লো হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমি আসলে আজকে আর কন্টিনিউ করতে যাচ্ছি না, কারণ আমরা নেক্সট শুরু করতে যাচ্ছি পপুলেশন বেসড অ্যালগরিদম। আমাদের আর একটা ক্লাস লাগবে লোকাল সার্চের জন্য, আমাদের আর একটা ইম্পর্টেন্ট অ্যালগরিদম বাকি আছে, একটা বড় অ্যালগরিদম আসলে বাকি আছে, জেনেটিক অ্যালগরিদম। ওটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। তারপরে আমাদের মিডের আগ পর্যন্ত আমাদের আসলে আর একটা টপিকই থাকবে, যেটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সার্চ। তো তোমাদের তো ক্লাস টেস্ট নিতে পারছি না এখন, আই ডোন্ট নো হোয়াট দ্য ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি ইজ গোইং টু বি রিগার্ডিং অ্যাসেসমেন্ট। তবে আমার মনে হয় খুব শিগগিরই একটা কোনো ডিসিশন আসবে অ্যাবাউট অ্যাসেসমেন্ট, কারণ এভাবে তো আসলে আর বসে থাকা যায় না। তো আমি দেখি, আমি ডিপার্টমেন্টে আমিও কথা বলবো। সো ইফ উই গেট এনি ডিসিশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট, ইউ উইল ডেফিনেটলি বি able to understand how the assessment is going to be done. So আজকে আমি এখানে শেষ করি। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে ছেড়ে দিচ্ছি। In the next class we are going to look at genetic algorithm, which is the last algorithm in the local search category, and next class-এ হয়তো আমি তোমাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেব, যেহেতু ক্লাস টেস্ট নিতে পারছি না। I want to give you one more assignment before the mid syllabus is finished. So let me take the attendance first. আশিকুল ইসলাম ভুইয়া। Yes, ma'am. তানভীর হোসেন, তানভীরুল আলম। প্রেজেন্ট ম্যাম। ম্যাম তানভীর হোসেন প্রেজেন্ট। ওকে ওকে। সৌরভ সরকার। Yes, ma'am, present. সুদীপ্ত অধিকারী। Yes, ma'am. নার্গিস সুলতানা। জাহিদুল ইসলাম। আশিকুল ইসলাম। Yes, ma'am. তানজিনা হাসান। Yes, ma'am. মুশফিকুস সালেহিন। Yes, ma'am. শাহিদুল ইসলাম। Yes, ma'am. তাসনিম ফারিয়া। জাবিদ হাসান তন্ময়। ম্যাম
তাসনিম প্রেজেন্ট? ম্যাম ও ছিল মেবি ম্যাম, হয়তো নেট কানেকশন চলে গেছে ম্যাম, এই জন্য। কার কথা বলতেছো? ম্যাম তাস ওকে ওকে, জাবিদ হাসান তন্ময়, রিজওয়ান চৌধুরী, খুশনুর, ইয়েস ম্যাম। সাদমান সাকিব, Yes, ma'am. জাহিদুল আজিম, আব্দুল মোত্তালেব, Yes, ma'am. তৌহিদুর রহমান, Yes, ma'am. কারিশমা হক, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, ma'am. শাহরিয়ার জামান, রাইসুল ইসলাম, ছিল ম্যাম, শাহরিয়ার জামান ছিল। রাইসুল ইসলাম, জান্নাতারা অরিত্রী, ম্যাম। খন্দকার নাফিউল ইসলাম, Present, ma'am. প্রদীপ মজুমদার, Yes, ma'am. শাহাদাত হোসেন, ইয়েস ম্যাম। মহিউদ্দিন মুন্না, Yes, ma'am. কাবিলউদ্দিন বিশ্বাস, Present, ma'am. তাসিনা সাফা, ইয়েস ম্যাম। রাশেদা হাবিব, ইয়েস মিস। নাবিলি হোসেন, ফাহিম হক নাবিল, Present, ma'am. শাহরিয়ার হাসান, Yes, ma'am. তানভীর হাসান, রকিবুল ইসলাম, Yes, ma'am. হাসিন হাবিব, Present, ma'am. চয়ন ঘোষ, Present, ma'am. হামিম আহমেদ, Present, ma'am. আসিফুল হাসান, নাইমুদ্দিন আহমেদ, Yes, ma'am. তৌফিকুর রহমান খান, Yes, ma'am. সাকিব হোসেন, Yes, ma'am. ফারহানা আফরোজ, ইয়েস ম্যাম। নুসরাত মনিকা, ম্যাম আর নুসরাত মনিকা পেয়েছি। শফিকুল ইসলাম নীরব, Yes, ma'am. সাফাত খান, Present, ma'am. জেমস হেদায়েত জামান, Present, ma'am. অর্পিতা সাহা, প্রেজেন্ট ম্যাম। সাইদ আনোয়ার, আব্দুল আল মাসুদ, Present, ma'am. আতিকুল হায়দার, মহসিনা রিফা, প্রেজেন্ট ম্যাম। আনিসুর রহমান। Yes, ma'am. ম্যাম নার্গিস সুলতানা প্রেজেন্ট। ওকে ঠিক আছে। আর কেউ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, তোমরা এখন লিভ নিতে পারো। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি হ্যাঁ বলো বলো। আচ্ছা তোমার কথা শোনা যাচ্ছে না, তোমাকে আমি প্রেজেন্ট দিয়ে দিয়েছি, তোমার ফ্রেন্ডকে। না ফার্স্ট থেকে ক্লাসে, কিন্তু আমার নেট ম্যাম 5 মিনিটের জন্য চলে গিয়েছিল, বুঝতে পেরেছি, তোমার একজন ফ্রেন্ড তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, আমি তোমাকে প্রেজেন্ট দিয়ে দিয়েছি।